20 দলের টাকা অবরোধের 75 দিন পেরিয়ে গেছে, কিন্তু নাশকতায় প্রাণহানি থামেনি। আজও পেট্রোল বোমায় দগ্ধ 4 জন মারা গেছেন ঢাকা মেডিকেলে। এদের মধ্যে 3 জনই শনিবার মাগুরায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ। আর ফেনীতে শুক্রবার পেট্রোল বোমায় দগ্ধ ট্রাক চালক মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মারা গেছেন গত রাতে। শনিবার রাত 8টার দিকে মাগুরা সদর উপজেলার মগিরঢাল এলাকায় ট্রাকে পেট্রোল বোমা হামলায় 9 শ্রমিক দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের প্রথমে মাগুরা সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকায় নেওয়ার পথে মারা যান রওশন বিশ্বাস নামে একজন। মাগুরার দিকে আসতেছিল, তখন এটা পেট্রোল বোমাটা মারে আর কি পথের থেকে। শিমুলিয়া নামক একটা স্থান আছে, ওইখানে। বার্ন ইউনিটে ভর্তি 8 জনের মধ্যে 5 জনই 50 থেকে 90% দগ্ধ। এদের মধ্যে রোববার বেলা 12টার দিকে ট্রাকের হেলপার শাকিল আহমেদ মারা যান। 99.9% হচ্ছে এদের মৃত্যুর ঝুঁকি রয়েছে। খুব কম পেশেন্ট আমরা পেয়েছি যে 50% বা 55, ম্যাক্সিমাম 55 যে সার্ভাইভ করেছে। ম্যাক্সিমাম ফেস বার্ন, প্রত্যেকটা পেশেন্টেরই ফেস বার্ন আছে, শুধু যেগুলো যে 20% বা একটু নিচের দিকে এদের একটু কম আছে। এর আগে রাত 9:30টায় মারা যান চিকিৎসাধীন আরেক ট্রাক চালক মুক্তিযোদ্ধা ইউসুফ আলী। শুক্রবার ফেনীতে মাছ ভর্তি ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ হন ইউসুফ সহ আরও 4 জন। প্রথমে আমাদেরকে কুমিল্লা মেডিকেলে নেওয়া হয়েছিল। কুমিল্লা মেডিকেলে বলছে যে আসলে ব্যাপারটা ততটা গভীরে না, যে কারণে কুমিল্লা মেডিকেলে আমাদের 1 রাত রাখা হয়েছে। তার পরবর্তীতে ওরা আমাদেরকে রেফার করছে ঢাকাতে। এই ঘটনায় আহত বাকি 4 জনকে কুমিল্লায় চিকিৎসা দেওয়া হচ্ছে। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন আমাদের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে রাজশাহী, বগুড়া, খুলনা, বরিশাল এবং সিলেট থেকে আছেন আমাদের সহকর্মীরা। আমি প্রথমে খুলনা থেকে শামীমুজ্জামানের কাছে জানতে চাইবো যে শামীমুজ্জামান, টানা অবরোধ কার্যদিবসে হরতালের মাত্রা খুলনা এখন কেমন? খুলনাবাসী এই অবরোধ এবং হরতালের সাথে কিভাবে নিজেদেরকে খাপ খাইয়ে নিচ্ছে? জনাব শামীমুজ্জামান। খালেদ ভাই, দেশের অন্যান্য স্থানের চেয়ে কিন্তু খুলনা বিভাগ আসলে অনেকটাই শান্ত। দেশের অন্যান্য স্থানে যে সময় সহিংস ঘটনা ঘটে সেই তুলনায় কিন্তু খুলনা বিভাগে সহিংস ঘটনা আসলে অনেকটাই কম ঘটেছে। তো আজকে যেটা আমরা বলতে পারি যে আজকে কিন্তু আসলে খুলনার জীবনযাত্রা এখন একদমই স্বাভাবিক। খুলনার ব্যবসা প্রতিষ্ঠান যেমন খোলা আছে, খুলনা থেকে বিভিন্ন রুটে যেমন বাস ছেড়ে যাচ্ছে এবং খুলনার ট্রেন চলাচল কিন্তু স্বাভাবিক আছে। তো আমরা এই জায়গায় কিন্তু একটি পরিসংখ্যান একটু দিতে চাই যে গত 3 মাসে খুলনা বিভাগে কিন্তু বিভিন্ন সময় বোমা কিংবা সহিংসতার কারণে ট্রাক কিংবা বাস ভাঙচুরের ঘটনা ঘটেছে কিন্তু 71টি, এবং এই সময় কিন্তু বোমায় দগ্ধ হয়েছে 41 জন। এটা কিন্তু আসলে জানুয়ারি মাসে ছিল, কিন্তু 71 জনের মধ্যে কিন্তু জানুয়ারি মাসে হয়েছে 49টি ঘটনা ঘটেছে। সে জায়গায় আজকে মার্চ মাসে আজকে পর্যন্ত কিন্তু মাত্র 2টি ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু গত জানুয়ারি মাসে যে জায়গায় বোমা হামলায় দগ্ধ হয়েছিল 20 জন, সে জায়গায় চলতি মার্চ মাসে কিন্তু আসলে 7 জনের মতো ঘটনা ঘটেছে। এছাড়া কিন্তু শামীমুজ্জামান, খুলনা থেকে ঢাকায় আসা যাওয়ার ক্ষেত্রে সড়ক যোগাযোগের অবস্থাটা কি এই মুহূর্তে? বাসগুলি চলছে? খালিদ ভাই, খুলনা থেকে সড়ক যোগাযোগ আসলে এখন একদমই স্বাভাবিক আছে। হ্যাঁ, বাস চলছে, একদমই স্বাভাবিক আছে। আমরা কথা বলেছিলাম পরিবহন শ্রমিকদের সাথে, পরিবহন শ্রমিক মালিক পক্ষের সঙ্গে। তো তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আগে স্বাভাবিক সময়ে কিন্তু খুলনা থেকে 250 থেকে 300 মতো পরিবহন ছেড়ে যেত। গতকালও কিন্তু সেই 250 থেকে 300 মতোই পরিবহন ছেড়ে গেছে, এবং আজকে কিন্তু দুপুর বিকেল 4টা পর্যন্ত কিন্তু পরিবহন ছেড়ে গেছে 150-র মতো। তো আমরা আসলে বলতে পারি খুলনা পরিবহন চলাচল কিন্তু একদমই স্বাভাবিক আছে। শামীমুজ্জামান, আপনাকে ধন্যবাদ। রাজশাহী মহানগর অবস্থা জানবো সহকর্মী হাসান হাবিবের কাছে। টানা অবরোধ কার্যদিবসে হরতাল রাজশাহীতে কতটা দৃশ্যমান? রাজশাহীর শিক্ষা কার্যক্রমেরই বা অবস্থা কি, জনাব হাসান হাবিব? রাজশাহীতে আসলে এই মুহূর্তে হরতাল অবরোধের সেভাবে প্রভাব আছে বলে বলার সুযোগ নেই। কারণ হলো আমরা যেটি দেখতে পাচ্ছি যানবাহন চলাচল, যেটি রাজশাহী শহরের ভেতরকার যেসব যানবাহন সেগুলোতে চলাচল করছে, অটোরিকশা, রিক্সা সহ অন্যান্য যেসব ছোট যানবাহন সেগুলো চলছে। সেই সাথে বাস ট্রাক চলাচলও কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। একেবারে পুরোপুরি শতভাগ না চলাচল করলেও কিন্তু অনেকটাই স্বাভাবিক দেখছি আমরা। বিশেষ করে যেটি রাজশাহী বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে যেসব যানবাহন চলাচল করে সেগুলো কিন্তু আমরা অন্যান্য দিনের মতোই চলাচল করতে দেখছি। এক্ষেত্রে একটি জিনিস যেটি দেখছি যে সাধারণ মানুষের মধ্যে কিন্তু যাত্রীবাহী বাসগুলোতে চলাচলের ক্ষেত্রে খানিকটা আমরা আতঙ্ক দেখি, তার মধ্যে ভীতি কাজ করে। তবে এই চলাচলের ক্ষেত্রে এখন যে খুব বড় ধরনের যেটি হরতাল অবরোধে যে চরম কষ্টের মধ্যে পড়ে সেরকম অবস্থা নেই। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসলে শিক্ষা কার্যক্রমে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এক্ষেত্রে যদি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এখানকার সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে কিন্তু শিক্ষক
একটি অংশ এর মধ্যে জাতীয়তাবাদী এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক যেসব, তারা কিন্তু ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে রেখেছে এবং তারা ক্লাস নিচ্ছে না, পরীক্ষা হচ্ছে না। তবে আরও শিক্ষকদের বড় একটি অংশ কিন্তু ক্লাসে যাচ্ছে এবং তারা শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে। তবে এক্ষেত্রে যেটি পরিবহনের যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেক্টর কিন্তু বাস চলাচল স্বাভাবিক না থাকার কারণেও আমরা শিক্ষার্থীদের উপস্থিতিও এক্ষেত্রে কম দেখি। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যদিও ক্লাস হচ্ছে বলা হচ্ছে, কিন্তু আমরা একেবারে গিয়ে যেটি দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে বড় একটি অংশ, বিশেষ করে শুক্র শনিবারে কিন্তু যেসব স্কুলে লেখাপড়া হয় সেগুলো থেকে আমরা উপস্থিতি যেভাবে দেখি, অন্যান্য বারে কিন্তু সেগুলো কিন্তু অনেকখানি কম দেখছে এবং শিক্ষার্থীদের মধ্যেও এক ধরনের আতঙ্ক হচ্ছে, তাদের উপস্থিতিও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমনি স্বাভাবিক। আপনাকে ধন্যবাদ। আমি মুরাদ আহমেদের কাছে জানতে চাইবো যে ঢাকা বরিশাল যোগাযোগের লঞ্চ নির্ভরতা এই অবরোধে অনেক বেড়েছিল, হরতালে বেড়েছিল লঞ্চ নির্ভরতা, সেই চিত্র কি এখনো আগের মতোই আছে নাকি সড়ক পথে যোগাযোগ স্বাভাবিক হয়ে আসছে? জনাব মুরাদ আহমেদ। ধন্যবাদ খালেদ ভাই। আসলে লঞ্চে এই হরতাল অবরোধের শুরু থেকে এই পর্যন্ত লঞ্চের উপর নির্ভরতা যেমন ছিল, যাত্রীদের ঠিক একই অবস্থা রয়েছে, বরং বেড়েছে। আমরা গত দুদিন থেকে লঞ্চ ঘাটে গিয়ে যেটা দেখেছি যে ঢাকাগামী লঞ্চে ঠাঁই পরিমাণ জায়গা কোথাও নেই। এমনকি সিঁড়ি যেগুলো রয়েছে দোতলা এবং তিনতলায় ওঠা, সেখানেও যাত্রীরা ভরপুর রয়েছে এবং এই ক্যাবিন থেকে বের হওয়ার পর পা রাখার জায়গা থাকছে না, সেখানেও যাত্রীরা রয়েছেন। এদিকে বাসের যে প্রসঙ্গটি আপনি বলেছেন, বরিশাল থেকে ঢাকা শুধু নয়, দূরপাল্লার বাসের আজকে যে পরিসংখ্যান আমি দিচ্ছি বিকেল 4টা পর্যন্ত, সেখানে দেখেছি যে 350 বাস বরিশাল থেকে যাতায়াত করে থাকে। তো সেখানে আজ পর্যন্ত 110টি বাস চলাচল শুরু হয়েছে। এক্ষেত্রে বাস মালিকরা যেটি বলেছেন যে আসলে বিভিন্ন সহিংসতার কারণে বরিশাল, ঢাকা এবং দূরপাল্লার বাস যাত্রীদের সংখ্যা অনেক হ্রাস পেয়েছে। যাত্রী না থাকার কারণে অনেক বাস তাদের শিডিউল বাদ দিতে বাধ্য হচ্ছে। আরেকটি বিষয় আছে, যেটি হচ্ছে যে সন্ধ্যার পর যে বাসগুলো চলে থাকে সেখানে পুলিশ প্রহরার একটা ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে সময় মেনটেন করাটা দুঃসাধ্য হয়ে পড়েছে। যে রাত্রিকালীন নৈশ কোচগুলো যেগুলো চলে থাকে সেগুলো খুব দ্রুত বরিশালে আসে এবং তাদের শিডিউলগুলো মেনটেন করে, যেগুলো এখন মানা সম্ভব হচ্ছে না। এইসব কারণে যাত্রী সংখ্যা ভীষণভাবে হ্রাস পেয়েছে। দূরপাল্লার বাসের ক্ষেত্রে এই বিবর্তন হয়েছে। তবে আমরা যে আভ্যন্তরীণ রুটে যে বাসগুলো চলছে সেগুলো স্বাভাবিক রয়েছে। জনাব মুরাদ আহমেদ, আপনাকে ধন্যবাদ। আমি আল আজাদের কাছে জানতে চাইবো যে চলতি বছরে সিলেটে আমরা জামায়াত শিবিরের কিছু নাশকতা দেখেছি, হরতাল অবরোধে পুলিশের উপর আচমকা হামলার ঘটনা ঘটেছিল অনেকগুলি। সিলেটের পরিস্থিতি গত কয়েকদিন ধরে আসলে কেমন? হরতাল অবরোধ কিন্তু চলছেই, আজ 75 দিন পার হলো। জনাব আল আজাদ। সিলেটে হরতাল অবরোধের আসলে যেমন কোনো চিহ্নই নেই, এখন প্রায় সব কিছু স্বাভাবিক। আমরা যে কথাগুলো শুনলাম অন্যান্য অঞ্চল থেকে, আমাদের প্রতিনিধিরা যা জানিয়েছেন, সিলেটেও এর ব্যতিক্রম নয়। সিলেটে জনজীবন প্রায় স্বাভাবিক বলা যায়, যানবাহন চলাচলও একদম স্বাভাবিক হয়ে এসছে। ঢাকা সিলেট যে মহাসড়কে যান চলাচলও প্রায় স্বাভাবিক, ট্রেন চলাচল তো স্বাভাবিক আছে আগে থেকেই। আর নাশকতার যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো কমে এসছে, অনেক কমে এসছে। আমরা আজকে বিভিন্ন জায়গায় পুলিশ এবং আমাদের প্রতিনিধি যারা আছেন সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জে, তাদের সাথে কথা বলে যে তথ্য আমি পেয়েছি, সেই তথ্য অনুযায়ী আমরা দেখেছি গত এই 2.5 মাসে সিলেটে নাশকতার ঘটনা ঘটেছে 66টি। এর মধ্যে জানুয়ারি মাসে ঘটনা ছিল 45টি, ফেব্রুয়ারি মাসে 19টি, আর মার্চ মাসে এই পর্যন্ত মাত্র 2টি ঘটনা ঘটেছে। আর ট্রেনে নাশকতা হচ্ছে সিলেটে মাত্র 1টি। আর আহত দগ্ধ হয়েছিলেন প্রায় 15 জন, কিন্তু কেউই এখন আর চিকিৎসাধীন নন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার আব্দুল সালাম আমাকে জানিয়েছেন যে তাদের এখানে প্রায় 10-12 জন এসেছিলেন দগ্ধ হয়ে, তারা চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। আর সিলেটে এই পর্যন্ত একজনের মৃত্যু সংবাদ আমরা জানি, একজন ট্রাক চালক মারা গিয়েছেন দগ্ধ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়। সিলেটে আসলে এখন অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে, আর তেমন কোনো ঘটনা ঘটছে না। আর আমরা জনাব আল আজাদ, আপনাকে ধন্যবাদ। এডিটর স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।